হ্যালো এভরিওয়ান, মৌনবাব ট্যুরিজম চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আপনাদের নবদ্বীপের 10টি মন্দির ঘুরে দেখাবো। কোন কোন মন্দির ঘুরবেন, কিভাবে যাবেন এবং কত টোটো ভাড়া দিয়ে এই সমস্তটা ঘুরবেন সেটা আমরা ডিটেলস জানাবো। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর সিটি জংশনে নেমে সেখান থেকে অটো চড়ে এক একজনের 25 টাকার বিনিময়ে আপনি স্বরূপগঞ্জ ঘাটে আসবেন। ঘাট থেকে 3 টাকা দিয়ে নদী পার হয়ে টোটো করে এই জায়গাগুলি ঘুরতে পারবেন। যারা হাওড়া থেকে আসবেন তারা কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নেবে, সেখান থেকেও অটো করে নিয়ে ঘুরতে পারবেন। মনে রাখবেন শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু কিছু কাটোয়া লোকাল আসে, তাতে করেও আপনারা চলে আসতে পারেন নবদ্বীপ ধাম স্টেশনে। এবার কি করে ঘুরবেন? টোটো ভাড়া নেবে আপনাকে প্রায় 400 থেকে 500 টাকা, কিন্তু আপনি বার্গেনিং করে নেবেন টোটো ভাড়া যাতে 400 টাকার মধ্যেই হয়। আর অবশ্যই মনে রাখবেন 60 ফুটে গৌরাঙ্গ ও জন্মস্থান নিয়ে যাওয়ার জন্য ওরা এক্সট্রা পয়সা দাবি করে, কিন্তু আপনারা প্রথমেই ভালো করে শুনে একেবারে টাকা ঠিক করে তবেই টোটোতে উঠবেন। আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল রাধারানী মন্দির। এটির নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। মন্দিরটি অবস্থান করছে রানীর ঘাটে গঙ্গার তীরে। মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন অটল বিহারী দাস বাবাজি। রাধারানী মন্দিরের নিচে বৈদ্যুতিন যন্ত্রের সাহায্যে রাসলীলা দেখানো হয়। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা করে। এই যে আপনারা রাধারানী মন্দিরে আসলে গুপ্ত বৃন্দাবন দর্শন করার জন্য একটা শো দেখতে পাবেন। এখানে 10 টাকা করে পার পার্সন টিকিট নেয়। চলুন দেখা যাক কি দেখাচ্ছে এর মধ্যে। আমরা তারপর চললাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। এই জন্মস্থানটি প্রাচীন মায়াপুরে অবস্থিত। মায়াপুরকে আগে প্রাচ্যের অক্সফোর্ড নামে উল্লেখিত করা হতো। এটি আসলে জগন্নাথ মিশ্রের বাড়ি। এই জন্মস্থান নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলেন মায়াপুরে প্রভুর জন্মস্থান, আবার কেউ বা বলেন নবদ্বীপে তার জন্মস্থান। ইতিহাসের পাতায় এই নবদ্বীপের কথাই উল্লেখ করা আছে, কিন্তু মহাপ্রভু সমস্ত বিতর্কের উপরে। এখানে আপনি নিম গাছের নিচে সচিমাতার কোলে নিমায়ে সুন্দর একটি মনোমুগ্ধকর মূর্তি দেখতে পাবেন। নিম গাছের নিচে মহাপ্রভুর জন্ম হওয়ায় তার নাম হয় নিমাই। এই যে এই নিম গাছ দেখতে পাচ্ছেন, এই নিম গাছের নিচে গৌরাঙ্গের জন্মস্থান। এই যে ঐতিহাসিক নিম গাছ। অবশ্যই আপনারা দুপুর 12টার মধ্যে এখানে আসার চেষ্টা করবেন, না হলে মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং 4টেই আবার খোলা হয়। মহাপ্রভুর জন্মস্থান দেখার পর দেখলাম তার পাশেই আছে নরহরি ধাম, আর 10 টাকা দিয়ে টিকিট কাটিয়ে ঢুকে পড়লাম। এখানেই আছে বিশ্বের সব থেকে বড়
60 ফুট উঁচু গৌরাঙ্গের স্ট্যাচু। আর অবাক কাণ্ড হলো, আপনি ভেতরে এখানে প্রবেশ করবেন একটি নকল গুহার মধ্য দিয়ে, কিন্তু গুহাটি এত নিখুঁতভাবে বানানো হয়েছে যে দেখে মনে হবে সত্যি আসল গুহা। গুহা থেকে বেরিয়ে সামনেই দেখতে পাবেন সুন্দর জলের বড় নালা, ও সেখানে অনেক রং বেরঙের মাছ রয়েছে। আর তার সামনেই দাঁড়িয়ে আছে চৈতন্য মহাপ্রভুর সেই বড় মূর্তি। আর তার নিচে অনেক মূর্তি দিয়ে দেখানো হয়েছে রাধা কৃষ্ণের রাসলীলা। এছাড়াও এখানে রথ দেখতে পাবেন, ব্রহ্মাদেবের মূর্তিও দেখতে পাবেন। শেষে দেখে নিন এর মধ্যে একটি বড় মিউজিয়াম। মিউজিয়ামটি খুবই সুন্দর। আপনাদেরকে বলি, মিউজিয়ামের মধ্যে ঢোকার জন্য আলাদা কোনো টিকিট লাগবে না। মিউজিয়ামের মধ্যে ছোট্ট গোপাল রয়েছে, সেই গোপালকেও আপনারা দোল দিতে কেউ ভুলবেন না। আর যদি আপনারা এখানে 12টার মধ্যে চলে আসেন, তাহলে 70 টাকার বিনিময়ে ভগবানের ভোগ গ্রহণ করতে পারবেন। আর বাচ্চাদের জন্য 35 টাকার বিনিময়ে ভোগ পেয়ে যাবেন। সেখানে বসে খাবার ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ নিরামিষ ভোগ। এরপর চলে আসুন সমাজবাড়ি আশ্রম। বৈষ্ণব সাধক সিদ্ধ রাধারমন চরণ দাস বাবাজি বিশিষ্ট কাংস ব্যবসায়ী গুরুদাস দাসের বাগান বাড়ির একটি অংশ তার উত্তরাধিকারীর কাছের থেকে কিনে নিয়ে 1905 খ্রিস্টাব্দে সমাজবাড়ি আশ্রমটি প্রতিষ্ঠা করেন। সমাজবাড়ি আশ্রম থেকে বেরিয়েই দেখে নিন শ্রী শ্রী জগাই মাধাই উদ্ধার মন্দির। এই যে জগাই মাধাই মন্দিরের মধ্যে ঢুকতে পারবেন, এইভাবে ঢুকবেন। এখানে কিন্তু 5 টাকা করে নেবে ওরা ঢোকার জন্য। মন্দিরটা দেখাই চলেন।
এখান থেকে বেরিয়ে আপনারা দেখে নিন শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির। শ্রী শ্রী প্রভু নিত্যানন্দের বংশীয় প্রভুপাদ শীল প্রতাপচন্দ্র গোস্বামী একটি সুউচ্চ ভবনের দোতলায় 1901 খ্রিস্টাব্দে এই অপূর্ব শিল্প সুষমামণ্ডিত বিগ্রহ প্রতিষ্ঠা করেন। বিগ্রহের রং সোনার মতো উজ্জ্বল, তাই এই বিগ্রহ সোনার গৌরাঙ্গ নামে খ্যাত। এখানে বিগ্রহ দর্শন করতে ভেট বা দর্শনী লাগে, সেটি ছিল 10 টাকা। মূল মন্দিরে সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠিত, পাশে স্বতন্ত্র প্রকোষ্ঠে শ্রী রাধা কৃষ্ণ, শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া, শ্রী নিত্যানন্দ জাহ্নবী দেবী আর বসুধা দেবীর শ্রী বিগ্রহ আছে। এখানে মহাপ্রভু শ্রীধরও আছেন। পরের দর্শনীয় স্থান পোড়ামাতলা মন্দির। পোড়ামাতলার উত্তর দিকে দেখবেন দালান রীতির এক চূড়া বিশিষ্ট মন্দিরে ভবতারিণী প্রতিষ্ঠিতা। নবদ্বীপাধিপতি রাঘব রায় 1669 খ্রিস্টাব্দে নবদ্বীপে মন্দির সহ এক মনোরম গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। কালে সেই মন্দির গঙ্গার ভাঙনে ধ্বংস হয় এবং ওই রাজবংশের উত্তর পুরুষ মহারাজ গিরিশচন্দ্র সুর ভাঙা অবস্থায় সেই গণেশ মূর্তি উদ্ধার করেন ও পণ্ডিতদের পরামর্শক্রমে ভগ্ন গণেশ বিগ্রহ ভবতারিণী মূর্তিতে রূপান্তরিত করিয়ে 1823 খ্রিস্টাব্দে নবদ্বীপে পোড়ামাতলায় প্রতিষ্ঠা করেন। পোড়ামাতলায় একটি প্রাচীন বৃক্ষতলে সিন্দুর চর্চিত একটি প্রস্তর খণ্ড এবং ঘট স্থাপিত। কোনো মূর্তি নেই এখানে। ইনি আসলে গ্রাম্য দেবী। এই গাছের সামনে বসে আগেকার দিনের পণ্ডিতেরা পড়াশোনা করতেন। এই সময় এই দেবীর নাম ছিল পৌরমা, তার থেকে নাম হয় পোড়ামা, এটা কথিত আছে। নিমাই গঙ্গা স্নান করে প্রতিদিন এই স্থানে পূজা করে নিত্যকর্মে যেতেন এবং এটাও কথিত আছে বহু যুগ আগে এখানে মন্দিরে ওই মূর্তিটি বিগ্রহটি পুড়ে গেছিল আগুন লেগে এবং সেই থেকে ওই পোড়া অবস্থাতেই ওই মূর্তির পূজা করা হয়। এবার চলুন দেবানন্দ গৌড়ীয় মঠ। এটি 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে সারা বছরই পর্যটক আসা যাওয়া করেন। এই মঠটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনি একটি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাবেন, কিন্তু এখানে পুরোপুরি ছবি তোলা নিষিদ্ধ। এই মন্দিরের মধ্যে ছবি তোলা যাবে না বলে আমরা ওই মূর্তিটিকে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে দেখবেন। এরপর একই রাস্তায় পড়েছিল একটি মন্দির, শ্রী শ্রী মাদ্রাসা কৃষ্ণচন্দ্র জিউর মন্দির। মন্দিরটির ভেতরের পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছিল। এত সুন্দর শান্ত মনোরম পরিবেশ আপনাদেরকে অবশ্যই দেখতে বলবো। এখানে বসে কিছুক্ষণ আমরা সময়ও কাটিয়েছিলাম। এরপর আমরা আসলাম জল মন্দির। এখানে আপনারা জলের মধ্যে গিরিরাজের মন্দির লক্ষ্য করবেন। জলে প্রচুর রাজহাঁস ভেসে বেড়াচ্ছে আর তার মধ্যে মন্দির। আপনারা এখানে যেতে পারবেন না, কারণ আমরা যে সময় গেছিলাম সেই সময় নৌকাটা বাঁধা ছিল। পরে কখন নৌকাটা ছাড়ে আমাদের জানা নেই। আর জলের কাছে গেলেই রাজহাঁসগুলি আপনাদের কাছে ছুটে আসবে খাবারের জন্য। এছাড়াও এখানে অনেক রঙিন মাছ ও হরিণের উদ্যানও দেখতে পাবেন। ছোট বাচ্চাদের এগুলি হলো মূল আকর্ষণ।
এই জলমন্দির আসলে আপনারা অবশ্যই এই হরিণের ঘরটি দেখবেন এবং এদের গেটের সামনে থেকে খাবারের ব্যবস্থা আছে। ওদের খাবার আপনারা কিনে আনতে পারেন, খাবার কিনে এনে ওদেরকে দিলে ওরা কিন্তু একদম সামনে এসে খাবার খায়। যখন আসলে ওরা চলে আসছে, মানুষ দেখলে ওরা সামনে চলে আসছে। দেখছেন? আর এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে শরণার্থীরা আসে যারা, তারা মনে করলে থাকতে পারে ঘর ভাড়া নিয়ে। এখানে বেশি না 300 থেকে 400 টাকার মধ্যে রুম পাওয়া যায়। আপনারা আসলে যদি এখানে একদিন স্টে করে মনে করেন যে অন্য অনেক কিছু দেখবো, তাহলে এখানে স্টে করে এখান থেকে নবদ্বীপটা পুরো ঘুরে মায়াপুর ঘুরে দেখতে পারেন। জল মন্দিরের মূল মন্দির হল শ্রী চৈতন্য সারস্বত মঠ। 1940 সালে শ্রীধর মহারাজ এই মঠটি প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণ, রাধারানী ও শ্রী গৌরাঙ্গের বিগ্রহ শোভিত বিশাল এই মন্দির। এই মন্দির জলমন্দির নামে বিভিন্ন অনুষ্ঠানে পর্যটকদের কাছে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই জলমন্দিরের পাশেই আপনি পাবেন চৈতন্য সরস্বত মঠ। আর এই হচ্ছে মঠের অফিস। এই জলমন্দিরের অফিসে গিয়ে শুনলাম এইখানে ব্রাহ্মণ দ্বারা আদ্য শ্রাদ্ধ ও বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানও করানো হয় খুবই স্বল্প মূল্যে, এবং নাম কীর্তনও করানো হয়। ওখানে গেলেই ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা দরকার লাগলে যোগাযোগ করে নিতে পারেন। নবদ্বীপে আসলে আপনারা অবশ্যই দই খাবেন। আর এখানে সবচেয়ে ভালো দই হলো ফেরিঘাটের মিষ্টান্ন ভান্ডার। 2024 সালের এপ্রিল মাসে প্রতি কেজি দইয়ের দাম রেখেছেন এরা 230 টাকা করে। এরপর তো বাড়ি ফেরার পালা। আমরা ফেরিঘাট থেকে ঘাট পার হয়ে কৃষ্ণনগরের দিকে রওনা দিয়েছিলাম। পুরো ভিডিওটিতে আপনাদের আমরা নবদ্বীপের কিছু মন্দির ঘুরে দেখালাম। নবদ্বীপের অসংখ্য মন্দির রয়েছে, সেটা একদিনে দেখে শেষ করানো যাবে না, তাই জন্য আমরা ইম্পর্টেন্ট কিছু মন্দিরে আপনাদেরকে ঘুরে দেখালাম। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।